বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন খারাপের চেয়ে অতি খারাপের দিকে এগোচ্ছে। বিশেষ করে সেখানের সংখ্যালঘু হিন্দুরা রোজ হামলার মুখে পড়ছেন। ভেঙে দেওয়া হচ্ছে তাদের বাড়িঘর, মন্দির। আর সেখান থেকে বাঁচতে তারা সীমান্তের কাটা তার পেরিয়ে ভারতে চলে আসছে। তারা হয়তো ভুলতে বসেছে যে ৭১-এর মুক্তিযুদ্ধে ভারতের জন্যই আজ তারা স্বাধীন দেশে বসবাস করছে। ভারতের জন্যই আজ তাদের এত হম্বিতম্বি। ভারতের জন্য দুমুঠো খেয়ে বেঁচে আছে বাংলাদেশের মানুষ। আর সেদেশের মূর্খ ইউনূস সরকার আর বেশ কিছু জামাত নেতারা আবার ভারতকেই চোখ রাঙাচ্ছে। কত বড় মূর্খ হলে এই কথা বলা যায় বলুন তো? আর এই বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি বা নগ্ন রূপ গোটা বিশ্ববাসীর কাছে চলে এসেছে। এবার বাংলাদেশকে মজা দেখাবে ভারত। এতদিন বাংলাদেশকে বিদ্যুতে ছাড় দেওয়া হতো, তাই বিন্দাস বিদ্যুৎ খরচ করত বাংলাদেশিরা। কিন্তু এখন আর তা হবে না। এবার থেকে বিদ্যুতে ভারতের থেকে কোনো ছাড় পাবে না ইউনূস সরকার। খুব স্বাভাবিক, তাতে করে ঘুম উড়েছে বাংলাদেশের যে তাহলে এই গরমে কি এবার বাংলাদেশিরা পৌঁছবে। দিন কয়েক আগে জানা গিয়েছিল বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করতে রাজি হয়েছে আদানি গোষ্ঠী। সূত্র মারফত জানা যায় যে কোটি কোটি টাকা বকেয়া থাকায় কয়েক মাস ধরে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দেওয়া হয়েছিল। তবে গ্রীষ্মের সময় চাহিদা যে আরো বৃদ্ধি পাবে তাকে তো আর অস্বীকার করা যায় না। বাংলাদেশের অনুরোধে তাই বিদ্যুৎ দিতে রাজি হয় আদানি। তবে আদানি স্পষ্ট জানিয়ে দেয় যে বিদ্যুৎ দেবে, কিন্তু তারা কোনো ছাড় দেবে না। প্রথমেই একটা জিনিস একটু পরিষ্কার করে দিই, বাংলাদেশে কি খাতে বিদ্যুৎ বেশি খরচ হয় সেটা কি জানেন? বাংলাদেশে মূলত দুটো কারণে বিদ্যুৎ বেশি খরচ হয়। প্রথম তো হচ্ছে যে এসি চালানো, আর দ্বিতীয় কারণটা যেটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চাষের কাজ করার জন্য। সামনেই গরমকাল আসছে, আর এই গরমকাল থেকে বাঁচতে অনেকেই এসি কিনবেন। এসি ছাড়া থাকাটাও খুব কঠিন। তবে এসি চালালে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হবে তার যোগান দিতে পারবে না ইউনূস প্রশাসন। আর যাই হোক, দেশবাসীর মুখে দুমুঠো খাবার তুলে দিতে চাষের কাজ সেটা তো আর বন্ধ করতে পারবে না সরকার। তাই পড়ে রইল এসি, আর এবার তাতেই কোপ বসাচ্ছে ইউনূস প্রশাসন। বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান সোমবার তিনি ঢাকায় জানিয়েছেন যে এসির তাপমাত্রা যদি 25 ডিগ্রির নিচে নামানো হয় তাহলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যে নির্দেশিকা বাড়ির পাশাপাশি সরকারি অফিস, বেসরকারি অফিস, সচিবালয়, মসজিদের ক্ষেত্রেও কার্যকর করা হবে বলে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন। কি বলছেন তিনি, শুনুন। এখন তো আর এসি তো ঢাকা শহরে না কিংবা জেলা শহরে না, এখন তো সব জায়গায় এসি পৌঁছে গেছে। তো সুতরাং আমাদের এই এসি লোড প্রায় 5 থেকে 6 হাজার মেগাওয়াট। তো এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন আপনারা দেখবেন যে এসিতে একটা থার্মোস্ট্যাট থাকে। তো এইটা আপনি যদি 25 কিংবা তার উপরে যদি করেন তাহলে কিন্তু আমরা 2 থেকে 3 হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো। কিন্তু এই যে 19, 20, 21 করে তারপরে একটা খুব ভারী একটা সোয়েটার পরে কিংবা একটা কোট পরে এইটা আমরা এফোর্ড করতে পারবো না। তো ওই জন্য আমি উপদেষ্টা পরিষদের কাছে সবাইকে চিঠি দিচ্ছি, ধর্ম উপদেষ্টাকে চিঠি দিয়েছি যাতে করে তিনি ইমামদেরকে জানান যাতে মসজিদের তারাবির নামাজের সময় যাতে থার্মোস্ট্যাটটা এই যে 25 কিংবা 26 এটা কিন্তু একটা কমফোর্টেবল টেম্পারেচার। তা আপনি ওই যে সাইবেরিয়ার অনুভব নিয়ে আমরা কিন্তু করতে পারবো না, ওই রকম ঠান্ডা আমরা এফোর্ড করতে পারবো। তো ওই জন্য উনি অনুরোধ জানাবেন। তারপরে আমি বাণিজ্য উপদেষ্টার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানাবো। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমরা সমস্ত ব্যাংকগুলোকে অনুরোধ জানাবো যাতে তারা অন্তত এই রমজান এবং গ্রীষ্মের গরমের মৌসুমে যাতে তারা শীতাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ব্যাপারে কোনো বিধিনিষেধ নাই, কিন্তু এটাকে ওই যে 25 কিংবা তার ডিগ্রি কিংবা তার বেশিতে রাখতে হবে। আর সচিবালয়ের জন্য একই, এবং আমরা ক্যাবিনেট সেক্রেটারিকে আমি দিচ্ছি
আধা সরকারি পত্র দিচ্ছি, যাতে সচিবালয়ে এটা, কারণ ওই যে এনফোর্সমেন্টটা প্রথম হতে হবে আমাদের ঘর থেকেই। সচিবালয়ে আপনারা জানেন যে আমরা করার আগে আমরা বলেছিলাম যে শীতকালে চালানো যাবে না, এবং আমি কিন্তু সেটা মেনে চলেছি। যারা আমার রুমে গেছেন আপনারা দেখছেন যে আমাদের আমরা চেষ্টা করছি। তো ওই জন্য আমরা এটা এখান থেকে শুরু করব, এবং আমি আপনাদের মাধ্যমে এই যে সাংবাদিক ভাই এবং বোনদের আমরা কিন্তু এই ব্যাপারে সহায়তা কামনা করি, এবং আপনাদের সবার যদি সহায়তা পাই তাহলে আমরা আশা করি যে রোজার মাসে মানে বিদ্যুতের চাহিদা এবং সরবরাহের মধ্যে একটা ভালো আমরা দেখতে পাবো, এবং আসন্ন গ্রীষ্মকালও কিন্তু, এবং এটা কিন্তু নিয়মিতভাবে নজরদারি করবে আমাদের বিদ্যুৎ বিভাগের বিশেষ টিম। এবং যদি দেখা যায় যে না, এটা আমাদের যে এই অনুরোধ উপেক্ষিত হয়েছে, এই অনুরোধ যা কেউ রাখছেন না, তাহলে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে যারা এগুলো মেনে চলবেন না, কিংবা আরও অন্যান্য যেসব আইনানুগ যেসব ব্যবস্থা আছে আমরা সেসব ব্যবস্থা গ্রহণ করব। খুব স্বাভাবিক, এ শুনেই ক্ষুব্ধ বাংলাদেশের জনতা। আগের দামে ঝাড়খণ্ড প্ল্যান্ট থেকে বাংলাদেশে 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চালু করার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন গৌতম আদানি। বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালুর সিদ্ধান্ত নিলেও সেখানে কিন্তু কোনো ছাড় দিতে নারাজ আদানি। বাংলাদেশ সরকার আদানির কাছে আনুমানিক $650 মিলিয়ন ঋণী থাকলেও আদানি পাওয়ারের আভ্যন্তরীণ হিসাব অনুযায়ী বকেয়ার পরিমাণ $900 মিলিয়ন কাছাকাছি পৌঁছে গিয়েছে। এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, গরমকাল আসছে, বাংলাদেশে বিদ্যুতের চাহিদা বাড়বে। এতদিন শীতকাল ছিল, তাই বিদ্যুতের চাহিদা কোনো রকমভাবে সামাল দেওয়া গিয়েছে, কিন্তু এবার যে হারে বিদ্যুতের চাহিদা বাড়বে তাতে বিদ্যুতের দরকার বাড়বে। তাই আদানি গোষ্ঠীর কাছে সরবরাহ স্বাভাবিক করার আর্জি জানায় বাংলাদেশ। 2017 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আদানি গোষ্ঠীর মধ্যে একটা চুক্তি হয়েছিল, যে চুক্তি অনুযায়ী ঝাড়খণ্ডে আদানির তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে 25 বছর বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করা হবে। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম বলেন যে বর্তমানে আমরা $850 লক্ষ করে প্রতি মাসে পেমেন্ট করছি আদানি গোষ্ঠীকে। আরও বেশি টাকা দেওয়ার চেষ্টা করছি। আমাদের মূল ফোকাস হলো যত দ্রুত পরিমাণ ঋণের বকেয়া কমিয়ে ফেলা যায়। আদানির সঙ্গে তেমন কোনো ইস্যু নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার আদানি কিন্তু বলছে যে যেহেতু এতটা তাদের ঋণ বাকি রয়েছে, তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে না, কিন্তু যেটা করা হবে যে কোনো রকম কোনো ছাড় দেওয়া হবে না। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলা ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।